আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধে শীঘ্রই পদক্ষেপ উপদেষ্টা আসিফ মাহমুদ। বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি ফরহাদ মজহারের। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসিফ বলেন, অগণতান্ত্রিক একগুঁয়েমি মনোভাব এবং বিতর্কিত কার্যকলাপের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলে মনে করেন উপদেষ্টা আসিফ। বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, এটার আইনি কাঠামো কী হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে উল্লেখ করে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাপত্র বন্ধ করার কোনো অধিকার নেই। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে থাকবে তাদের নতুন দলের পার্থক্য, থাকবে চূড়ান্ত জবাবদিহিতা। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছে। সভায় ফরহাদ মজহার দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে কথা বলেন 72-এর সংবিধান প্রসঙ্গে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 72 সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। কারণ 72 সালে আমরা ঘোষণা দিয়েছি আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। 10 এপ্রিলে এটাই ছিল জনগণের ঘোষণা। জনগণ যদি চায় অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার। আর সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে কোনো পরিবারের কাছে ক্ষমতাবন্দী থাকবে না। জনগণের চাওয়াই হবে ভবিষ্যৎ বাংলাদেশের ইশতেহার। জাতীয় নাগরিক কমিটি বলি কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তিকেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। তবে সরকারের কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান নাগরিক কমিটির নেতারা। সেই ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 ও প্রায় সারা দেশব্যাপী গত দুদিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর এবং
সহিংসতায় গভীর উদ্বেগ ও তা প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততার ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংগঠনটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দিবে না। তিনি আরও বলেন, আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরেও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার কার্যকর নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তীতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনপ্রিভেদ এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়। তাই শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে টিআইবি। উস্কানিমূলক পদক্ষেপে অংশ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায়, সেই দিকে লক্ষ্য রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশে চলমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন নেতারা। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়াও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নিয়েছেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। আর রাত 12:30টায় ধানমন্ডিতে আটক করে ডিবিতে আনা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সাবা আর শাওন তাদের কার্যক্রমের কারণে আগে থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়ে উস্কানিমূলক কথা বলছেন। দেশ উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, আগে বিচার, তারপর সংস্কার ও নির্বাচন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার,
তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসেবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এই অনুষ্ঠান হয়। ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেনেটর, কংগ্রেস সদস্য এবং আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী এবং পেশাজীবীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 3 জনকে আমন্ত্রণ জানানো হয়। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশে নিজেদের দূতকে তলবের প্রতিক্রিয়ায় এবার ভারতস্থ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছেন নয়াদিল্লি। শুক্রবার ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। তলব সংক্রান্ত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়ে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। 5 ফেব্রুয়ারি শেখ হাসিনার অডিও ভাষণ নিয়ে দিল্লি বলছে, হাসিনা ভাষণ দিয়েছেন নিজস্ব ব্যবস্থাপনায়, তার মন্তব্য ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। এর সাথে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় ইস্যুর সম্পর্ক নেই। এর আগে এক বিবৃতিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয়ায় নিন্দা জানায় ভারত। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। রাওয়ালপিন্ডিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় পাকিস্তানের ISPR। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভারত পলায়নের পর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পাকিস্তানি সেনাপ্রধানের এটি দ্বিতীয় বৈঠক। বৈঠকে অ্যাডমিরাল নাজমুল এবং জেনারেল আসিম বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাছাড়া ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেও জানায় পাক ISPR। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন গাইবান্ধা সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি, তার 5 বছরের ছেলে আরিয়ান আহমেদ রাফি এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান। বিকেল 5:30টার দিকে মহাসড়কে সোনারগাঁয়ের কাঁচপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অটোতে থাকা মা ছেলে এবং চালকের মৃত্যু হয়। বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিকেলে রাজধানীর বিজয়নগরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত 31 দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালায় উপস্থিত হয়ে বক্তারা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে যে কোনো মূল্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এছাড়া বিগত দিনে দুঃসময় যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদের স্থান বিএনপিতে নেই বলেও জানিয়েছেন বক্তারা। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফরিদপুরের সদর উপজেলার গেরুদা ইউনিয়নের বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে প্রতিহত করা হবে। ময়মনসিংহের ভালুকা উপজেলার গুয়ারি ভাওয়ালি বাজু উচ্চ বিদ্যালয় মাঠে বিভাগীয় কৃষক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। পাঠক লেখকদের পদচারণায় ছুটির দিনে মুখর হয়ে ওঠে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ।
এদিকে বইয়ের প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। অভিভাবকদের হাত ধরে স্টলে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই কিনে উচ্ছ্বাস আর আনন্দে ভাসে শিশুরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। অমর 21শে বইমেলার প্রথম শুক্রবার। ছুটির দিনকে উপভোগ করতে বইমেলায় পরিবার বন্ধু নিয়ে আসছেন বই পড়ুয়ারা। বই কেনার পাশাপাশি চলছে দল বেঁধে ঘোরাঘুরি আর আড্ডা। বিকেলে মোড়ক উন্মোচিত হয় পেন্সিল পাবলিকেশন থেকে প্রকাশিত সাফিয়া সুলতানার কবিতার বই জলের বুকে তৃষ্ণা। ভালো লাগছে, প্রত্যেক বছরই আমাদের আসা হয় বই মেলায়, তো এটা একটা ভালো মিলন মেলা আমাদের জন্য। সব বয়সী সব মানুষকে আমাদেরকে ভিতর থেকে একটা আন্দোলন, যেটা ভিতর থেকে নিয়ে আসে। সকালে অমর 21শে বইমেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিশু কিশোরদের ভিড়ে। শিশুদের জন্য বিশেষভাবে আয়োজিত শিশু প্রহরে বইয়ের স্টলগুলোতে ছিল কচি কাচার ভিড়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উচ্চতা ঢালু তার পায়। এই কবিতার আবৃত্তি শিখি, কবিতা ভালো লাগে। হুমায়ুন আহমেদের বই খুব পছন্দ করি, যেমন ছোটদের সেরা গল্প, একটা ভূতের গল্পের বইও কিনেছি। অভিভাবকদের হাত ধরে স্টল ঘুরে ঘুরে দেখছে শিশুরা, বেছে নিচ্ছে নিজেদের পছন্দের বই। সুস্থ বিনোদন আর বইয়ের প্রতি আগ্রহী করতে শিশুদের মেলায় নিয়ে আসেন অভিভাবকরা। আমরা তো সময় দিতে পারি না, এটা একটা প্রধান কারণ। তো বই দিয়ে যতটুকু পারা যায়, বইয়ের সঙ্গে বইমেলার সঙ্গে যারা পরিচিত হয়, তাহলে ওদের এই যে জানার আগ্রহ তৈরি হবে। অমর 21শে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহরের আয়োজন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ফ্রেশ স্টেশনারির উদ্যোগে রাজধানীতে আয়োজন করা হয় ভিন্নধর্মী বহুভাষিক হাতে লেখা বইমেলার। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বইমেলাটির আয়োজন করা হয়। ডিজিটাল মিডিয়ার এই যুগে হাতে লেখা রেওয়াজকে তুলে ধরতে এবং শিল্প সাহিত্যকে আরও এগিয়ে নেওয়াই ছিল বইমেলাটি আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বক্তারা। মেলায় থ্রিলার, শিশু সাহিত্য, আন্তর্জাতিক গল্প সহ 8টি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন MGI এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা, কাজী মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ ইয়াসিন মোল্লা সহ MGI এর অন্যান্য কর্মকর্তা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের বাজারে চালের দামের অস্থিরতা ও ভোজ্য তেলের সংকট যেন কাটছে না। সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত চালের দাম কেজিতে 1 টাকা কমলেও দেশি চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কমেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1.5 মাস ধরেই সব ধরনের চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি চাল আমদানি করে, যার প্রভাবে আমদানিকৃত চালের ক্ষেত্রে দাম কিছুটা কমলেও বাড়তি দামই রয়েছে দেশি চাল। বাজার যে পরিমাণে বাড়াইছে ওই পরিমাণে তো কমায় নাই। আমরা তো আড়তে জিজ্ঞেস করি যে কেন কমে না, মিলের দাম কমলে সে আমরা কমাবো। দেশীয় চালের দাম 10 থেকে 12 টাকা ডিফারেন্স হয়ে গেছে, কমছে মাত্র 1 টাকা 1.5 টাকা এরকম কমছে। আর আমদানিকৃত চাল যেগুলো ওগুলো মোটামুটি দাম কম আছে। দাম না কমায় চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চাল প্রতি মাসেই 100 করে বাড়তেছে, যেটাই নেই বলে যে ওইটা কমছে এটা বাড়ছে, কিন্তু ওরকম না, সবই বাড়তেছে। চালের দামটা মনে হয় কমিয়ে আনলে আমাদের জন্য সবার জন্য উপকার হয়। সিন্ডিকেটটা যদি না ভাঙে তাহলে আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই বাজারে সরবরাহ কম থাকায় বোতলজাত সয়াবিন তেলের সংকট বিরাজ করছে।
শর্ত সাপেক্ষে তেল বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারাও। আমরা শুনতেছি তেলের দাম বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে বা কবে বাড়বে বা মার্কেটে কবে দিবে সেটাও আমরা এখনো জানতেছি না। আর আপনার হাফ এক মার্কেট আউট। এক কার্টনের সাথে তাও আবার 6 কেজি করে প্যাকেট পোলার চাল, ওটা কাস্টমারকে বললে কাস্টমারের সাথে আমাদের সাথে বিভ্রান্ত হয় যে আমি নিব তেল, আমি পোলার চাল কেন নিব। গেল সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে, তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা ও সোনালী মুরগি কিছুটা কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। রমজান আমাদের ধর্মীয় অনুভূতির মাস, সেই মাসে যাতে দ্রব্যমূল্যের কোনো রকম বৃদ্ধি না হয় সরকার সেদিকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি দোকান এক এক রকম দাম, যেমন ধরেন ব্রয়লার এখানে চাইলো 200 টাকা আর এক চাই 220 টাকা। যারা চাকরিজীবী আমাদের এই নির্দিষ্ট ইনকাম দিয়ে আমাদের জন্য আসলে হাহুতাশ ছাড়া আর কিছু করার নাই। আমাদের স্যালারি কিন্তু দিন দিন ওই রকম বাড়ছে না। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। এছাড়া মাছের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে অনুষ্ঠিত হল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025। শুক্রবার হোটেল সি প্যালেসের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাভেদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জেসিআই বাংলাদেশ কার্নিভাল 2025। শুক্রবার দিনব্যাপী রাজধানীর মাদানী এভিনিউয়ে এই আয়োজনে অংশ নেন জেসিআই বাংলাদেশ পরিবারের সদস্য, কর্পোরেট পার্টনার এবং দেশের উদীয়মান তরুণ নেতারা। অনুষ্ঠানে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা, র্যাফেল ড্র সহ ছিল সাংস্কৃতিক আয়োজন। এছাড়া ছিল মেলার আয়োজন, যেখানে নতুন উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সভাপতি কাজী ফাহাদ সংগঠনটির ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। এছাড়া জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাসরুর মাহমুদ শুভ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বগুড়ার বাঘোপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আরাফাত রহমান স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাইদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে বাঘোপাড়া খেলার ঘর যুব সমাজের আয়োজনে উত্তর বাঘোপাড়া খেলা মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ জেলার সাধারণ সম্পাদক এস.এম. রবিউল হাসান দারুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় পাবনা জেলা বনাম মহাস্থান একাদশ দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় মহাস্থান একাদশ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরই সাথে শেষ করছে এনটিভির রাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধে শীঘ্রই পদক্ষেপ, উপদেষ্টা আসিফ মাহমুদ বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি ফরহাদ মজহারের। এই ছিল এনটিভির রাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।